মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সাবের হাসান, মোহাম্মদ জাহিদ হাসান এবং আবদুল্লাহ। আহত ২ ব্যক্তি হলেন মোহাম্মদ হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র বাস। তাদেরকে চিকিৎসার জন্য কুয়ান্তানের তেঙ্কু আমপুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান জানিয়েছেন, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মোহাম্মদ সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদ উত্তীর্ণ ছিল। পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি পুলিশ পুষ্পাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর নতুন করে নিপীড়ন ও দমন নীতি আরোপ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সম্প্রতি এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, জমি দখল, জবরদস্তিমূলক শ্রম, যে কোনো চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা, জোরপূর্বক নিয়োগ ও নিপীড়ন এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলে। রাখাইনদের উত্তরাঞ্চলীয় বুথিডং টাউনশিপ থেকে পালিয়ে আসা 12 জন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এসব শরণার্থী গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, প্রতি গ্রামে চলাফেরার জন্য মাত্র একদিনের অনুমতিপত্রে 3000 থেকে 5000 কিয়াত দিতে হতো, যা সই করাতে হতো স্থানীয় মুসলিম প্রশাসক ও আরাকান আর্মির পক্ষ থেকে। রাতে কারফিউ জারি থাকতো। আরাকান আর্মি দরিদ্র পরিবারের ছেলেদের টার্গেট করে জোরপূর্বক নিয়োগ করছে বলে জানিয়েছেন কয়েকজন অভিভাবক। গাজার মানুষের জন্য খাবার নিশ্চিত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন গাজায় বিমানের মাধ্যমে খাবার ফেলেছে 6টি দেশ। এদিকে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 106 জন। তাদের মধ্যে শনিবার সকাল থেকে প্রাণ গেছে 21 জনের। হামলায় 90 জন ত্রাণপ্রার্থী আহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছে 2 শিশুসহ আরও 3 জন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মারাত্মক অপুষ্টির শিকার 8 বছরের এই ফিলিস্তিনি শিশু। তার ওজন মাত্র 11 কেজি। শিশুটি ভালোমতো চোখে দেখে না, কথা বলতে পারে না, এমনকি দাঁড়াতেও পারে না ঠিকঠাক। অনাহারে মুমূর্ষু মেয়েকে নিয়ে হাসপাতালে অসহায় দিন কাটছে মায়ের। কিছুদিন আগেই ওর বোনটা কিডনির সমস্যা নিয়ে মারা গেছে। এখন ওকে মরতে দেখছি না খেয়ে। ওর শরীরে প্রোটিনের মারাত্মক অভাব, এছাড়া পানির স্বল্পতা। যুদ্ধ বন্ধ না হলে ওকে বাঁচানো যাবে না। গাজায় এখন বোমা হামলার পাশাপাশি অনাহারেও প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। ডক্টরস উইদাউট বর্ডার্সের কর্মকর্তা ক্যারোলিন উইলম্যান সতর্ক করে বলেছেন, ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। খাদ্য সরবরাহের সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চলছে বলেও জানান তিনি। এমন মানবেতর অবস্থায় উপত্যকাটিতে হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলেছে 6টি দেশ। 126টি প্যাকেট ফেলেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। একই দিন গাজায় 11 ট্রাক ত্রাণ পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এরই মধ্যে গাজার ক্ষুধার্ত মানুষকে ত্রাণ পাঠানোর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার পরিস্থিতি নিয়ে আমার উইটকফের সাথে কথা হয়েছে। তিনি অনেকের সাথে বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করেছেন। তবে প্রাথমিক বৈঠকটি ছিল ত্রাণ নিয়ে। এই মুহূর্তে গাজার মানুষকে খাবার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমরা আসলে করতে চাই। এদিকে উইটকফের গাজা সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বাসিন্দাদের মধ্যে। অনেকেই মনে করছেন, ট্রাম্পের বিশেষ দূতের এ সফরের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। আবার অনেকেই বলছেন, যুদ্ধবিরতির আশা তারা ছেড়েই দিয়েছেন। তাদের মতে উইটকফের এ সফর গাজাবাসীর জন্য তেমন কোনো পরিবর্তনই আনবে না। সৃষ্টি ঘটক, 71। পর্তুগাল সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রোর
দপ্তর নিশ্চিত করেছে এই তথ্য। এই প্রক্রিয়া ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সপ্তাহে সম্পন্ন হতে পারে, যা আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। বিভিন্ন অংশীদারদের সঙ্গে একাধিক যোগাযোগের পরেই সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ঘোষণা করেছে তারা ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে। এটি ৩ দেশের মধ্যপ্রাচ্য নীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে যুক্তরাজ্য ও কানাডা জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে তাহলে এই স্বীকৃতি স্থগিত রাখা হতে পারে। একইভাবে হামাসকেও কিছু শর্ত পূরণ করতে বলা হয়েছে, যদিও তারা এই স্বীকৃতি প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, ইসরায়েলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ইসরায়েলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে দেশগুলো স্বীকৃতি সিদ্ধান্ত নিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই। এই স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে, এটি শান্তির পথে সহায়ক নয়। তিনি আরও বলেন, ইসরায়েল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে। তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না। শুধুমাত্র বেঁচে থাকার খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাজার ১৩৭৩ জন ফিলিস্তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস। তারা জানিয়েছেন, মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলোতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা, যাদের বেশিরভাগ মানুষকেই গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, গেল ২৭ মে থেকে খাবারের খোঁজে গিয়ে এই ফিলিস্তিনিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৮৫৯ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের মধ্যে। অপরদিকে ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় হত্যা শিকার হয়েছেন ৫১৪ জন। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের গুপ্তচর বলে ইরান থেকে ১৫ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে তেহরান। ফেরত যাওয়া অনেকেই অভিযোগ করে বলেছেন, হোস পাইপ, কাঠের বোর্ড, লোহার রড দিয়ে তাদের পিটিয়েছে ইরানি পুলিশ। আবার কেউ কেউ অভিযোগ তুলেছেন, ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই ইরানি প্রশাসন আফগানদের বলির পাঠা বানাচ্ছে। তবে ইরানের দাবি, তারা বিদেশিদের স্বাগত জানালেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা অবৈধ আফগানদের ফেরত পাঠানো হচ্ছে। ইরানের সরকারি তথ্য মতে ৪০ লাখেরও বেশি অবৈধ আফগান তাদের দেশে আছেন। চলতি বছরের মার্চে তাদের স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে বলা হয়। তালিবান সরকারের তথ্য মতে শুধু ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৯ লাখেরও বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চালানো ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহত ৩১ জনের মধ্যে ১৬ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ২ বছর। নিহতদের স্মরণে শনিবার শোক দিবস পালন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলাকে অত্যন্ত বিরক্তিকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, রাশিয়া যা করছে তা খুবই বিরক্তিকর, এটা সত্যি জঘন্য। কয়েকদিনের মধ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে যাবেন বলে জানান ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করেছেন ট্রাম্প। এরপর স্টিভ উইটকফ বেশ কয়েকবার মস্কো সফর করেছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে উপযুক্ত অঞ্চলে ২টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সাবমেরিন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প। তবে ঠিক কোন অঞ্চলেই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। আমাদের সাবমেরিন মোতায়েন করতেই হয়েছে। আমাদের শুধু সাবধান থাকতে হবে। রাশিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, আর আমরা সেটাকে উপযুক্ত মনে করিনি। তাই আমি আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই এটা করি।
রাশিয়া ইউক্রেনে দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল শান্তি চায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে শান্তির জন্য মস্কোর শর্ত এখনও অপরিবর্তিত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গের কাছে ভালাম দ্বীপে বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। সে সময় পুতিন জানান, রাশিয়ার সবশেষ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরশেনিকের উৎপাদন শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ এটি বেলারুশে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মস্কোর। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বারে বন্দুক হামলায় মারা গেছে অন্তত 4 জন। বন্দুকধারীকে ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। অ্যানাকন্ডা শহরে দ্য আউল বারে স্থানীয় সময় রাত 10:30টার দিকে বন্দুক হামলা হয়। যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ জানিয়েছে হামলাকারীকে ধাওয়া করেছে তারা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজে অস্ত্রসজ্জিত এবং ভয়ঙ্কর হবেন বলে তারপর হামলা করেছে বন্দুকধারী। হামলাকারীর নাম মাইকেল পল ব্রাউন। তাকে কোথাও দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য প্রকাশ সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে বলা হচ্ছে তার তথ্য প্রত্যাশার চাইতে দুর্বল। সামাজিক মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনারকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, কমিশনার এরিকা ম্যাকএন্টারফার রাজনৈতিক কারণে চাকরির পরিসংখ্যানে কারসাজি করেছেন। ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না, এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা কিছু জানে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ভারতে যাত্রা করা রাশিয়ার অন্তত 2টি তেলবাহী ট্যাঙ্কার অন্য গন্তব্যে চলে গেছে বলে জানা গেছে। গেল সপ্তাহে রুশ তেল কেনা ও বহনের দায়ে ইরানের 115 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। আমরা বুঝতে পারছি ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। আমি এমনটাই শুনেছি, ঠিক বেঠিক জানি না, তবে সিদ্ধান্তটা ভালো। দেখা যাক কি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষিত আমদানি শুল্ক কাঠামোতে কিছুটা ছাড় দেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে এশিয়ার দেশগুলো। তবে অনেক দেশ এখনও অনিশ্চয়তা ও উদ্বেগে রয়েছে, বিশেষ করে ট্রান্সশিপমেন্ট পণ্য এবং জাপানি গার্ডের ওপর শুল্ক নিয়ে। এরই মধ্যে এশিয়ার বেশ কিছু দেশ ট্রাম্পের নতুন আমদানি শুল্ক কাঠামো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ককে নিজেদের জন্য বড় ধরনের প্রাপ্তি হিসেবে দেখছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ড ও কম্বোডিয়ার জন্য ঘোষিত 19% শুল্ক হার পূর্বে ঘোষিত 36%-এর তুলনায় উল্লেখযোগ্য ছাড়। থাইল্যান্ড সরকারকে একটি বড় কূটনৈতিক অর্জন এবং রফতানি খাত ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে গ্রহণযোগ্য সমঝোতা হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এই শুল্ক ছাড়কে দেশটির জনগণ ও অর্থনীতির জন্য সবচেয়ে বড় সুখবর হিসেবে উল্লেখ করেছেন। তবে তাইওয়ান এখনও শুল্কে আরও ছাড় চায়। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে দেশটির জন্য ঘোষিত 20% শুল্ককে অস্থায়ী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চুক্তি হলে আরও ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের আগে তাইওয়ানের জন্য 32% শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। এর আওতায় দেশটির অন্যতম রফতানি পণ্য সেমিকন্ডাক্টরও পড়ত। এদিকে গেল সপ্তাহে জাপান ও যুক্তরাষ্ট্র 15% শুল্কে একমত হলেও ট্রাম্প প্রশাসনের মতে এটা 25%-এর পূর্বঘোষিত হুমকির তুলনায় ছাড়। তবে বাস্তবে জাপানি গাড়ি রফতানির ওপর আগে 25% শুল্ক কার্যকর রয়েছে। জাপানের সরকার মুখপাত্র বলেন, জাপান যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবে যাতে সাম্প্রতিক চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক হ্রাস কার্যকর করা হয়, বিশেষ করে গাড়ি ও অটো পার্টসের ক্ষেত্রে। শুল্ক নিয়ে এখনও চীনের সাথে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। চীনের ওপর প্রযোজ্য শুল্ক এই ঘোষণার বাইরে থাকলেও 12 আগস্টের মধ্যে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অন্যান্য দেশ এই আলোচনার গতি প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ চূড়ান্ত চুক্তি অনেক দেশকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। ঋতু সাহা, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।